নেক্সট এখানে আবার একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটাও ক্লার্কশিপ পরীক্ষাতে এসেছিল। when Deepak could not solve the problem he decided to give dash, give ভার্বটা দেওয়া আছে, কি বোঝা যাচ্ছে সেন্টেন্সটা পড়ে? দীপক প্রবলেমটা যখন সলভ করতে পারলো না সে কি করলো, সে সেখান থেকে পড়ে। তো এই হাল ছেড়ে দেওয়া ব্যাপারটা গিভ কোনটা দিয়ে হবে সেটাই আমাদের এবার হবে। আচ্ছা, তো প্রথমেই যেটা পাবো সেটা হচ্ছে গিভ অফ। এবার গিভ অফ এর মানে কি? গিভ অফ এর মানে হচ্ছে কোনো কিছু রিলিজ করা বা এমিট করা, কোনো গ্যাস বা কোনো ওডর বা কোনো একটা কোনো জিনিস বা কেমিক্যালের থেকে অনেক সময় যে কোনো একটা গ্যাস বা ওডর রিলিজড হয় সেইটাকে আমরা বলতে পারি গিভ অফ। ঠিক আছে, গিভ অফ। সো we can say the acid gives off a pungent smell that we can write. আমি লিখছি একটা সেন্টেন্স, the acid gives off a pungent smell. এই gives off টা মানে হচ্ছে এইটা যে emit or রিলিজ করে, অ্যাসিড থেকে ওইটা বেরোচ্ছে, সো ওটা গিভ অফ দিয়ে বলতে পারি। আচ্ছা, তারপরে আসছে কোনটা, তাহলে এটা কি হবে? এটা তো হলো না, সো দিস ইজ নট দ্য কারেক্ট ওয়ান। এরপরে আছে গিভ আপ, আমি এটা পরে বলছি। তারপরে হচ্ছে গিভ আউট। গিভ আউট, গিভ আউট দিয়ে একটা সেন্টেন্স হতে পারে, দ্য টিচার গেভ আউট দি এক্সামিনেশন পেপারস, বলতে পারি the teacher gave out the examination papers. So এই gave out এর মানে হচ্ছে ডিস্ট্রিবিউটেড অথবা হ্যান্ডেড আউট, সেটাও হতে পারে, ডিস্ট্রিবিউটেড অর হ্যান্ডেড আউট, তো সেটা হচ্ছে গেভ আউট। তাহলে এটা কি হলো? এটাও হলো না। আরেকটা কি আছে, গিভ ব্যাক। গিভ ব্যাক, গিভ ব্যাক এর মানে হচ্ছে রিটার্ন। যদি বলি গিভ ব্যাক তার মানে হচ্ছে রিটার্ন টু অরিজিনাল ওনার, মানে কোনো একটা জিনিসকে অবভিয়াসলি গিভ ব্যাক করা হচ্ছে, সো অরিজিনাল যে ওনার তাকে ফেরত দেওয়া আর কি। তো আমি বলতে পারি গিভ মি ব্যাক মাই বুক or give me back my pen. So I can say so give back, ফেরত দেওয়া, অরিজিনাল ওনারকে ফেরত দেওয়া। তো দেখা যাচ্ছে যে কোনোটাই ঠিক মিললো না, তো বাকি রইলো কোনটা, গিভ আপ। গিভ আপ মানে হচ্ছে হাল ছেড়ে দেওয়া, সহজ ভাষায় বলতে গেলে হাল ছেড়ে যাওয়া। আর ইংলিশে বললে abandon an attempt to do something. ওকে, সো কিরকম বলতে পারি, এর মানেটা হচ্ছে এটা কি হচ্ছে, গিভ আপের, গিভ আপের মানে হচ্ছে abandon an attempt to do something, তার মানে বাংলায় বললে হাল ছেড়ে দেওয়া। ওকে, তাহলে এটাই দীপকের ক্ষেত্রে হয়েছিল, সে করতে পারলো না অঙ্কটা এবং হাল ছেড়ে দিল। ওকে, নেক্সট ওয়ান কি বলছে এখানে আবার আমরা পাচ্ছি একটা আরআরবি অ্যাসিস্ট্যান্ট প্রিলিমিনারি এক্সাম 2000, সরি আরবিআই অ্যাসিস্ট্যান্ট প্রিলিমিনারি এক্সামিনেশন 2017। ওকে, সেখানের একটা প্রশ্ন এসেছিল, একটা এরার কারেকশন, যেটার মধ্যে একটা ফ্রেজাল ভার্বের উল্লেখ আছে। ওকে, সেন্টেন্সটা পড়া যাক। কি বলছে, বিফোর ইনভেস্টিং, before investing you should look after
the overall business dynamics of the company along with efficient management and good corporate governance. অলরাইট, তো বলার চেষ্টা করছে এটাই, মানে সাধারণভাবে বোঝাতে গেলে যে একটা কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে দেখে নেওয়া উচিত বা খতিয়ে নেওয়া উচিত যে তার বিজনেস ডাইনামিক্স বা সে কোম্পানিটা কত ভালোভাবে চলছে বা কিভাবে কোম্পানিটাকে চালানো হচ্ছে, এই সমস্ত মাপকাঠিগুলো একবার বিচার করে নেওয়া উচিত, যাচাই করে নেওয়া উচিত, খতিয়ে দেখা উচিত ইনভেস্ট করার আগে। এবারে যেই জিনিসটা বলছে বা যেই ফ্রেজাল ভার্বটা বলছে যে খতিয়ে দেখা, যাচাই করা বা সেটা সম্বন্ধে ইনভেস্টিগেট করা, সেটা কোনটা? সেটা হচ্ছে এখানে যেটা দেওয়া আছে লুক আফটার। কিন্তু লুক আফটার কি হবে? লুক আফটার হবে না। লুক আফটার মানে কি? দেখাশোনা করা, যত্ন নেওয়া। আই লুকড আফটার মাই গ্র্যান্ড প্যারেন্টস, তার মানে আমি আমার গ্র্যান্ড প্যারেন্টস এর দেখাশোনা করেছি। অলরাইট, কিন্তু এক্ষেত্রে তো সেটা বলছে না। এক্ষেত্রে আমার এমন একটা ওয়ার্ড দরকার যেটা মিন করবে টু এক্সামিন, এই জিনিসগুলো, এই ক্রাইটেরিয়া গুলো যেটা খতিয়ে দেখবে। তাহলে এক্সামিন কি বলবে? লুক আফটার তো বলবে না, এটা ভুল হয়ে গেল। এখানেই তাহলে ভুলটা পেলাম আমরা। এবং আইডেন্টিফাই করে নেওয়াই মানে আমার কেল্লাফতে। এরার কারেকশনে কেউ আপনাকে বলবে না যে সঠিকটা কি সেটা বলে দিন, শুধু এরিয়া অফ এরারটা ধরে নিলেই হয়ে গেল। তো যদি এইটা বুঝে গিয়ে থাকেন তার মানে নম্বর তো কনফার্ম। তাহলে আমার এরার কারেকশন কোন পার্টে আছে? এইটাতে আছে 2 তে, তাই তো? তাহলে লুক আফটারটা ভুল, কিন্তু হবেটা কি, যেটার মানে হবে এক্সামিন, সেটা হবে look into. This is going to be the correct phrasal verb, যার মানে কি examine. Okay, so this is going to be the correct one and the correct meaning. All right, okay. আরেকটাও এক্সাম সেম আরবিআই অ্যাসিস্ট্যান্টের থেকে এসেছিল আরেকটা প্রশ্ন, সেটাও একটা এরর কারেকশন। দেখা যাক কি বলা আছে। বলছে India is the second most populous country in the world and is expected to take over China by 2030. মানে বলার চেষ্টা করছে যে ইন্ডিয়া হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড মোস্ট পপুলাস কান্ট্রি। পপুলাস কান্ট্রি মানে হচ্ছে সব থেকে যেটার জনসংখ্যা বেশি যেই কান্ট্রি, সেরকম একটা কান্ট্রি সেকেন্ড মোস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ফার্স্ট কে বোঝাই যাচ্ছে, এখানে চায়নার কথা উল্লেখ করাই আছে যে চায়না হচ্ছে নাম্বার 1 পপুলাস কান্ট্রি। এবং একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে হয়তো জানা গেছে বা কোনোভাবে বোঝা গেছে যে বাই 2030 মধ্যে ইন্ডিয়ার জনসংখ্যা এতটাই বেড়ে যাবে যে সে চায়নাকে ছাপিয়ে যাবে, তার জনসংখ্যা বা চায়নাকে পেছনে ফেলে সে এগিয়ে যাবে এই রেসে, যে মোস্ট পপুলাস কান্ট্রিজ এ। সো ইন্ডিয়া ইজ গোইং টু বি নাম্বার 1 পপুলাস কান্ট্রি বাই 2030। তো এই যে চায়নাকে পেছনে ফেলে এগিয়ে যাবে ইত্যাদি বলার জন্য এই যে এখানে ফ্রেজাল ভার্বটা বোঝাই যাচ্ছে, কোথায় পেলাম আমরা? টেক ওভার। এটা কি সঠিক হলো? সঠিক হলো না, টেক ওভারটা ঠিক হলো না। টেক ওভার বললে কি হবে? ওই যে আগে বলেছিলাম টেক ওভার মানে হচ্ছে টু গেইন কন্ট্রোল, একটু আগেও আমরা আলোচনা করেছি, টু গেইন কন্ট্রোল। তো এটা কি হবে? কোনো কিছুর ওপরে তো আধিপত্য জাহির করছে না বা কোনো কিছুর ওপরে চার্জ নিয়ে নিচ্ছে না, জাস্ট তাকে টপকে এগিয়ে যাবে। ঠিক আছে, তো টপকে এগিয়ে যাওয়া মানে কি? যখন বাইক রেস হয়, গাড়ির রেস হয়, বা আপনি গাড়িতে একটা কোনো একটা যানবাহনে যাচ্ছেন, সেটাকে আরেকটা পেছন থেকে একটা গাড়ি এসে ফেলে রেখে দিয়ে পেছনে আপনাদেরকে, সে এগিয়ে গেল, তাহলে সেটা কি হবে? টেক ওভার হবে কি? হবে ওভারটেক। সো দিস ইজ গোইং টু বি দ্য রাইট ওয়ার্ড। যেটা এখানে দেওয়া আছে ফ্রেজাল ভার্বটা সেটা ভুল। ওকে, সো দিস ইজ নট দ্য কারেক্ট ওয়ান। তো যাই হোক, আমরা বুঝে গেছি এরার হচ্ছে এইটাতে। সো পার্ট 4 এ এরারটা আছে। ওকে, তাহলে আমাদের ডিসকাশন অফ ফ্রেজাল ভার্বের যেই প্রবাবল কোয়েশ্চেনস এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারছেন
যে কতটা ইম্পর্টেন্ট এবং পরীক্ষার জন্য কতটা ইম্পর্টেন্ট। সো আপনারা যেটা করবেন যে একটু যে বার করার চেষ্টা করুন যে আপনাদের যে গ্রামার বইগুলো আছে তার মধ্যে আছে কিনা ফ্রেজাল ভার্ব, আর যদি না থাকে তাহলে ইন্টারনেটে আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন এবং মিনিং এর সাথে সাথে এক্সাম্পলস গুলো দেখে তারপরে পড়বেন। তো তাও যেহেতু এত রকমের কিছু আছে, কিছু আপনাদের সাথে আমি আরো আমাদের আজকে একটু ডিসকাস করে নিই, যেগুলো আমার যেগুলো মনে হয়েছে যে খুব ইউজ হয় কমনলি এবং পরীক্ষাতেও যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এসছে, চোখে পড়েছে। তো সেরকমই কয়েকটা আপনাদের সাথে জাস্ট আলোচনা করে নিচ্ছি। আচ্ছা, আমাদের এবার আমরা দেখবো ইউজেস অফ ফ্রেজাল ভার্বস। ওকে, ওকে। সো অ্যালফাবেটিক্যালি দেখি কয়েকটা। যেমন এ দিয়ে আছে এম অ্যাট। এম অ্যাট এর মানে কি বলেছে? ডাইরেক্ট অ্যাট সামবডি, মানে কোনো কারুর দিকে একটা কোনো কিছু পয়েন্ট করা। ডাইরেক্ট অ্যাট সামবডি সেটা বোঝায় হচ্ছে এম অ্যাট। এক্সাম্পল দেখা যাক। মাই রিমার্কস ওয়্যার নট এইমড অ্যাট ইউ, মানে আমার রিমার্ক গুলো, উক্তিগুলো আপনার দিকে এম করা ছিল না। ঠিক আছে, এম অ্যাট। আচ্ছা, এরপরে হচ্ছে আস্ক ফর। আস্ক ফর এর মানে হচ্ছে কারুর থেকে কিছু রিকোয়েস্ট করা, অনুরোধ করা। ঠিক আছে, তাহলে এক্সাম্পল কি হতে পারে? হি ইজ অলওয়েজ রিলাক্টেন্ট টু আস্ক ফর এনিওয়ানস হেল্প। রিলাক্টেন্ট মানে সে কোনো একটা কাজ করতে সে অনিচ্ছুক, অনীহা দেখায় ইত্যাদি। সো সে মানে যেটা বলতে চাইছে আর কি সেন্টেন্সটা, যে সে কখনোই কারুর থেকে হেল্প চায় না বা চাওয়া পছন্দ করে না ইত্যাদি। সো আস্ক ফর মানে হচ্ছে রিকোয়েস্ট ফর বা রিকোয়েস্ট এনিওয়ানস হেল্প। ওকে, আচ্ছা। নেক্সট, ব্রেক ইন। ব্রেক ইন, ব্রেক মানে হচ্ছে তো কিছু ভাঙা, কিন্তু ব্রেক ইন যখন বলছি, ব্রেক ইন ফ্রেজাল ভার্বটার মানে কি হচ্ছে? ব্রেক ইন ফ্রেজাল ভার্বের মানে হচ্ছে ভেঙে কোনো জায়গায় একটা ভেঙে ঢোকা, এন্ট্রি নেওয়া। এবার সেটা ইউজুয়ালি কারা করে? কোনো কারুর একটা বাড়ি আছে, সে তো দরজা দিয়েই ঢুকবে। কিন্তু যদি চোর বা ডাকাত হয় তাহলে সে কি করবে? সে তো আর সদর দরজায় কলিং বেল টিপে আসবে না। সে কি করবে? জানলা দিয়ে ঢুকবে, বা ডাকাতি করতে আসলে দরজা টরজা ভেঙেও ঢুকে যেতে পারে। তো ব্রেক ইন বেসিক্যালি মানে হচ্ছে পারমিশন না নিয়ে বা আনঅথরাইজড ওয়েতে বা ইল্লিগালি বা ফোর্স এক্সার্ট করে কোনো কিছুতে কোনো একটা এনক্লোজার, একটা কোনো ফেসিলিটি বা একটা কোনো বাড়ি, কোনো কিছুর মধ্যে গিয়ে ঢুকে যাওয়া, সেটা হচ্ছে টু ব্রেক ইন। এন্ড ইউজুয়ালি হু ডাজ দ্যাট? থিভস, ডেকয়েটস, রেবেলস এটসেট্রা। ওকে, তাহলে কি বলছে? টু এন্টার আ বিল্ডিং বাই ফোর্স। ওকে, টু এন্টার আ বিল্ডিং বাই ফোর্স। তো এক্সাম্পল কি হতে পারে? বার্গলার্স হ্যাড ব্রোকেন ইন। বার্গলার্স হ্যাভ ব্রোকেন ইন, এখানে ব্রোকেন ইন বলেছে। ব্রেক ইন এর পাস্টটা বলছে ব্রোকেন ইন, অ্যাকচুয়ালি এটা পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ব্রেক, ব্রোকেন। ব্রেক, ব্রোক, ব্রোকেন। কেন পাস্ট পার্টিসিপল ফর্মটা এখানে এলো? ওয়াই নট দি নর্মাল পাস্ট ফর্ম? বিকজ এখানে একটা হ্যাড আছে, ডু রিমেম্বার দিস। ওকে, সো দ্য বার্গলার্স হ্যাড ব্রোক ইন বললে কিন্তু ভুল হতো। এই ব্যাপারগুলোতে একটু খেয়াল রাখবেন যে শুধু ফ্রেজাল ভার্বের দিকে কনসেন্ট্রেট করতে গিয়ে অন্য দিক থেকে মন চলে গেলে কিন্তু মুশকিল। সব কিছুকেই কিন্তু খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে আসল ব্যাপার। তো এই হ্যাড এর পরে আমরা দেখেছি পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব আসে, তাই দ্য বার্গলার্স হ্যাড ব্রোকেন ইন while we were out of station, মানে আমরা যখন মানে শহর থেকে বাইরে গেছিলাম সেই সময় চোর ডাকাত আমাদের বাড়িতে কেউ এসে হামলা করেছিল, ঢুকে গেছিল, জিনিসপত্র নিয়ে চলে গেছিল। ওকে, সো দ্যাট উড বি সেড অ্যাজ ব্রোকেন ইন। এরপরে হচ্ছে ব্রিং অ্যাবাউট। ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে কজ টু হ্যাপেন, মানে কোনো কিছু একটা ঘটানো। কজ টু হ্যাপেন, কোনো কিছু একটা জিনিসকে
ঘটানো, সেটা হচ্ছে টু ব্রিং অ্যাবাউট। আমরা অনেক সময় বলি ব্রিং অ্যাবাউট চেঞ্জেস, সেরকমই একটা এক্সাম্পল আছে। দ্য গভর্নমেন্ট উইল ব্রিং অ্যাবাউট চেঞ্জেস ইন দ্য ইলেকটোরাল সিস্টেম। ভেরি নাইস সেন্টেন্স। দ্য গভর্নমেন্ট উইল ব্রিং অ্যাবাউট চেঞ্জেস মানে একটা পরিবর্তন ঘটানো, সেটাই হচ্ছে কে এখানে বলেছে ব্রিং অ্যাবাউট হোয়াট, ব্রিং অ্যাবাউট চেঞ্জেস। তাহলে এই চেঞ্জেসটা হচ্ছে অবজেক্ট, এটা হলো আমাদের ফ্রেজাল ভার্ব আর তার অবজেক্ট হলো এইটা। জিজ্ঞেস করা হলো হোয়াট, তো আমরা পেলাম এটা, ব্রিং অ্যাবাউট চেঞ্জেস ইন দ্য ইলেকটোরাল সিস্টেম। নেক্সট, কল ফর। কল ফর মানে আমরা একটু আগেও কল ফরটা পেয়েছিলাম একটা সেন্টেন্সে, রিকোয়ার, ডিমান্ড অর নিড সামথিং, ঠিক আছে? তার মানে কোনো কিছুর একটা প্রয়োজন, ডিমান্ড ইত্যাদি বা নিড সামথিং, সেটা বোঝায় হচ্ছে এই ফ্রেজাল ভার্বটা কল ফর। সো দ্য ওয়ার্ক, কাজটা, একটা কাজকে নিয়ে কথা বলা হচ্ছে। দ্য ওয়ার্ক কলস ফর এন্ডিউরেন্স অ্যান্ড পেশেন্স। তার মানে এটা এমন একটা কাজ যার জন্য কিসের দরকার বা এমন ধরনের ওয়ার্কারের প্রয়োজন যার মধ্যে কি কোয়ালিটিস আছে, এন্ডিউরেন্স অ্যান্ড পেশেন্স। তার মানে এই কাজটা করার জন্য ধৈর্যের প্রয়োজন আছে, ঠিক আছে? সো দ্য ওয়ার্ক কলস ফর এন্ডিউরেন্স অ্যান্ড পেশেন্স। এই ওয়ার্ক কলস ফর, এটাই বলছে এই জিনিসটা। তার মানে দ্য ওয়ার্ক ডিমান্ডস বলতে পারি, অথবা দ্য ওয়ার্ক রিকোয়ার্স বলতে পারি, অথবা দ্য ওয়ার্ক নিডস এন্ডিওরেন্স অ্যান্ড পেশেন্স। তাহলে এটা হয়ে গেল আমাদের ফ্রেজাল ভার্ব, আর এই দুটো জিনিস হয়ে গেল আমাদের অবজেক্ট। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে কল অফ। একটু আগেই আমরা কল অফ বললাম। কল অফ মানে হচ্ছে কোনো প্রি শিডিউল জিনিসকে ক্যান্সেল করা। ওকে, তো কিরকম ক্যান্সেল হতে পারে, বলা যেতে পারে মানে, অথবা বলা যেতে পারে অ্যাবান্ডন, মানে তাকে ত্যাগ করা হলো, কোনো একটা অকেশন বা কজ সেরকম কিছুকে অ্যাবান্ডন করা হলো। অর ড্রপ সামথিং, ড্রপ সামথিং মানে কোনো জিনিসকে ফেলে দেওয়া না, মানে জিনিসটাকে, আইডিয়াটাকে ড্রপ করা হলো। ড্রপ দি আইডিয়া, আমরা বলি না যে ড্রপ দি আইডিয়া, ইটস নট আ ভেরি গুড আইডিয়া, ড্রপ ইট, মানে আইডিয়াটা ভালো না, অন্য কিছু চিন্তা ভাবনা করো, এই আইডিয়াটাকে ছাড়ো। তো সেটাকে বলা যেতে পারে ড্রপ আইডিয়া। ওকে, বা ক্যান্সেল বা অ্যাবান্ডন তো বলা যেতেই পারে। তো কি বলছে, দ্য ওয়ার্কার্স হ্যাভ ডিসাইডেড টু কল অফ দেয়ার স্ট্রাইক। তার মানে দ্য ওয়ার্কার্স, তারা ওয়ার্কার্সরা কি করছিল, একটা স্ট্রাইক ডেকেছিল, তারা পরে কি ডিসাইড করলো যে এই স্ট্রাইকটাকে ক্যান্সেল করে দেওয়া হোক, বা এই কজটা, যে স্ট্রাইকটার, সেটাকে অ্যাবান্ডন করা হোক, অথবা সেটাকে ড্রপ করা হোক। ওকে, সো সেটাই বললো আমাদেরকে কল অফ। নেক্সট, ক্যারি অন। ক্যারি অন, ক্যারি মানে কোনো একটা কিছু বহন করা, কিন্তু ক্যারি অন মানে কি, ক্যারি অন মানে হচ্ছে কোনো কিছুকে চালিয়ে নিয়ে যাওয়া, টু কন্টিনিউ। ওকে, সো ক্যারি অন মানে হচ্ছে কন্টিনিউ ডুইং সামথিং। এক্সাম্পল কি আছে, প্লিজ ক্যারি অন ওয়ার্কিং অ্যাজ ইউজুয়াল হোয়াইল আই এম অ্যাওয়ে। মানে বলতে চাইছে যে আমি যে সময় বাইরে থাকবো, আপনারা দয়া করে সেই সময়টা কাজটা কিন্তু জারি রাখবেন, কাজটা কিন্তু অব্যাহত রাখবেন, কাজটাকে চালিয়ে যাবেন। তো সেটাই হচ্ছে ক্যারি অন ওয়ার্কিং। অলরাইট, কন্টিনিউ ওয়ার্কিং। নেক্সট, ক্যাচ অন। ক্যাচ অন, ক্যাচ মানে কোনো কিছুকে একটা ধরা, তাই তো, কোনো কিছুকে একটা ধরে ফেলা, সেটা হচ্ছে ক্যাচ। কিন্তু ক্যাচ অন মানে হচ্ছে কোনো একটা কোনো কনসেপ্টকে বোঝা বা কনসেপ্টটাকে ধরা, ঠিক আছে? এটা ফিজিক্যাল জিনিস না, এটা এটা হচ্ছে একটা কোনো একটা আইডিয়া হতে পারে, কনসেপ্ট হতে পারে, একটা কোনো জিনিসের বোঝা হতে পারে। বোঝা মানে আন্ডারস্ট্যান্ডিং অফ সামথিং, সেই জিনিসটাকে বুঝতে পারাটা হচ্ছে টু ক্যাচ অন দ্যাট থিং। আপনি বুঝতে পারলেন মানে হচ্ছে ইউ কুড ক্যাচ অন দ্যাট থিং, মানে আপনি বুঝতে পারলেন। তো ক্যাচ অন মানে টু আন্ডারস্ট্যান্ড সামথিং। অলরাইট, এক্সাম্পল, প্লিজ রিপিট হোয়াট ইউ সেড, আই ডিড নট কোয়াইট ক্যাচ অন। তার মানে আপনি দয়া করে আরেকবার পুরো জিনিসটা বলুন, কেননা আমি বুঝতে পারিনি। এই বুঝতে
পারাটা বা না পারাটাই হচ্ছে ক্যাচ অন অর ডিড নট ক্যাচ অন। ওকে, তাহলে আমি বুঝতে পারিনি, আই ডিড নট কোয়াইট ক্যাচ অন, আমি কোয়াইট মানে হচ্ছে সঠিকভাবে বুঝতে পারিনি। তো প্লিজ রিপিট। অলরাইট, নেক্সট ক্র্যাকডাউন। ক্র্যাকডাউন কথাটা অনেক ক্ষেত্রে আপনারা শুনবেন এবং পার্টিকুলারলি শুনবেন পুলিশ বা কোনো অথরিটির ক্ষেত্রে, যেখানে কোনো একটা তারা একটা স্ট্রিক্ট কোনো কিছু একটা ইম্পোজ করতে চাইছে জিনিস, সেই ক্ষেত্রে আপনারা ক্র্যাকডাউন কথাটা পেপারে পড়তে পারেন, বা অনেক ক্ষেত্রেই যেখানে একটা কেস সলভ করা হচ্ছে বা পুলিশ কোনো একটা ব্যাপার ইনভেস্টিগেট করছে বা কোনো একটা পদক্ষেপ নিচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু ক্র্যাকডাউন কথাটা অবশ্যই আসে, যেখানে স্ট্রিক্ট মেজার্স নেওয়া হয় সেই অর্থে। কি বলা হচ্ছে? ক্র্যাকডাউন কি? ক্র্যাকডাউন হচ্ছে ইম্পোজ মোর সিভিয়ার ট্রিটমেন্ট অর রেস্ট্রিকশনস অন সামবডি অর সামথিং। তার মানে কোনো কারুর ওপরে, যে অথরিটির ওপরে তো এটা দায়িত্ব দেওয়া থাকে যে যেখানে দরকার হবে সেখানে দরকার হলে ফোর্স অ্যাপ্লাই করতে, সেটা সেটা সবার সেই দায়িত্ব, সেই রাইটটা এন্টাইটেলড হয় না প্রত্যেকে। যেমন আমি একজন সিভিলিয়ান হয়ে আমি পারবো না আইন নিজের হাতে তুলে নিতে, কিন্তু যারা আইনের রক্ষা করেন তারা, তাদের কাছে এরকম পাওয়ার থাকে যে তারা চাইলে কি করতে পারে, দে ক্যান ইম্পোজ মোর সিভিয়ার ট্রিটমেন্ট। তার মানে প্রয়োজনে যতটা ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে কোনো একটা জিনিসের ব্যাপারে, সাপোজ এতটা স্ট্রিক্ট মেজার্স আছে যে আচ্ছা ঠিক আছে এই জিনিসগুলো অ্যালাউড, কিন্তু যদি সিচুয়েশন ডিমান্ড করে তাহলে সেই ক্ষেত্রে সেই ট্রিটমেন্টের সিভিয়ারিটিটাকে বাড়িয়ে দেওয়া অথবা রেস্ট্রিকশনটাকে আরো মানে টাইটেন আপ করা, আরো বেশি স্ট্রিক্ট করে ফেলা, সেটাই হচ্ছে ক্র্যাকডাউনের মানে। যেমন এখন এই কোভিড সিচুয়েশন যে রয়েছে, তো আমাদের পরিস্থিতি অনুযায়ী আপনারা দেখছেন যে নানান রকমের রুলস অ্যান্ড রেগুলেশনস যেমন প্রয়োজন হচ্ছে সেরকম ইয়ে হচ্ছে। তো যেখানে সাপোজ কোনো একটা এরিয়াতে যদি খুব র্যাপিড স্প্রেড হয়ে থাকে, তাহলে অবভিয়াসলি ওইখানে সেইখানে আরো ফার্দার স্প্রেড অফ ইনফেকশনটাকে রোধ করার জন্য কি করা হবে, স্ট্রিক্ট মেজার্স নেওয়া হবে, সেখানে আরো বেশি করে পুলিশ পার্সোনেল মোতায়েন করা হবে, সেখানে যাতায়াতের উপরে রেস্ট্রিকশনস লাগু করা হবে, যেটা হয়তো অন্যান্য জায়গার উপরে করা হচ্ছে না, বাট বেসিক্যালি যেই জায়গাগুলোতে প্রয়োজন সেখানে করার জন্য সেখানে তখন আমরা বলতে পারি ক্র্যাকডাউন। ওকে, বা কোনো একটা সাপোজ কি নটোরিয়াস কোনো অ্যাক্টিভিটি হচ্ছে, সেটার ওপরে একটা রেস্ট্রিকশন প্লেস করার জন্য এই ক্র্যাকডাউন কথাটার ইমপ্লিমেন্টেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়। যেমন এখানে বলা আছে, পুলিশ আর ক্র্যাকিং ডাউন অন ড্রাগ ডিলার্স। ওকে, ক্র্যাকিং ডাউন মানে হচ্ছে তাদের উপরে আরো জোর দিয়ে আরো বেশি মানে সেই মানে সেই রেস্ট্রিকশনস আরো বাড়িয়ে দিয়ে সেইগুলোকে বন্ধ করে দেওয়া, বা সেই যে ইলিগাল অ্যাক্টিভিটিস গুলোকে কন্ট্রোল করা বা স্টপ করানোর যে মেজার্স গুলো, সেটাকেই বলছে কিন্তু টু ক্র্যাক ডাউন। ওকে, নেক্সট নেক্সট বলা আছে গেট আহেড অথবা গেট আহেড অফ। ওকে, আচ্ছা গেট আহেড মানে কি? গেট আহেড মানে হচ্ছে প্রোগ্রেস ওয়েল, মানে কোনো কিছুতে উন্নতি করা। গেট আহেড তার মানে যেই পজিশনে আছি সেখান থেকে যদি আমি প্রোগ্রেস করে আরো এগিয়ে যাই, মানে আরো এগিয়ে গেলাম আহেড, সেটাকেই বলছে গেট আহেড, আরো এগিয়ে যাওয়া, আরো প্রোগ্রেস করা ভালোভাবে। আর যখন বলবো গেট আহেড অফ, এই দুটোর মধ্যে বেসিক তফাৎটা হচ্ছে, যখন আমি গেট আহেড বলছি তখন জেনারেলি এগিয়ে যাওয়া কথাটাকেই কিন্তু বেসিক্যালি বোঝানোর জন্য বলা হয়। এবং আপনারা দেখবেন এখানে আমি যে এক্সাম্পলটা দিয়েছি সেটাতে ডাইরেক্টলি গেট আহেড এর পরে কোনো অবজেক্ট নেই, তারপরে আরো অন্যান্য জিনিস এসছে ঠিকই, কিন্তু ডাইরেক্টলি কোনো অবজেক্ট বসেনি। কিন্তু আমি যদি গেট আহেড অফ বলতাম, তাহলে কারো কোনো একজনের থেকে এগিয়ে যাওয়া, কোনো একজন গেট আহেড অফ সামথিং অর গেট আহেড অফ কোনো কেউ, সেইটা বলার জন্য তখন আমি গেট আহেড অফ দিয়ে বলতাম, যে কোনো কাউকে স্ট্যান্ডার্ড রেখে তার থেকে আরো এগিয়ে যাওয়াটা। তাহলে ওই রেফারেন্স পয়েন্ট যদি হিসাবে কোনো ব্যক্তির কথা উল্লেখ থাকতো অথবা কোনো জিনিস বা কোনো একটা
অন্য কিছুর উল্লেখ থাকতো তাহলে গেট ahead of that or get ahead of them or him or whatever. ওকে, আচ্ছা, তো get ahead দিয়ে একটা দেখা যাক সেন্টেন্স, we are getting ahead well with the project, তার মানে we are progressing well। এখানে যেহেতু গেটটাকে গেটিং করেছে তাহলে আমরা প্রোগ্রেসকে প্রোগ্রেসিং বলতে পারি, তাহলে we are progressing well with the project, তার মানে getting ahead with the project। ওকে,